আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ব্যাপক বিক্ষোভ আর স্লোগানের মধ্যে পতিত স্বৈরাচার শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিউ মার্কেট থানার হত্যা মামলায় 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় তাদের উপর ডিম আর জুতাও ছুড়ে মারেন বিক্ষুব্ধ জনতা। দিনব্যাপী নজিরবিহীন এমন পরিবেশের সৃষ্টি হয় আদালত প্রাঙ্গণে। এতে অংশ নেয় হাজার হাজার মানুষ এবং আইনজীবী। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা। বিক্ষোভ সামলাতে পুলিশের পাশাপাশি সেনা সদস্যদেরকেও বেগ পেতে হয়। নাজিবুর রহমানের রিপোর্ট। কিছুদিন আগেও একজন ছিলেন প্রভাবশালী মন্ত্রী আর অন্যজন সদ্য বিদায়ী সরকার প্রধানের উপদেষ্টা। কিন্তু সময়ের পালাবদলে তাদের দাম্ভিকতা আজ চূর্ণ বিচূর্ণ। আদালত প্রাঙ্গণে হত্যাকাণ্ডে অভিযুক্ত আনিসুল হক আর সালমান এফ রহমানের বহনকারী গাড়ি ঢুকতেই বিক্ষোভে ফেটে পড়ে আদালত প্রাঙ্গণ। কেউ ছুঁড়েছেন ডিম, কেউ আবার জুতা ছুঁড়েছেন তাদের উপর। দীর্ঘদিন জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এমনই হয়। হাজারো মানুষের ভিড় ঠেলে আদালতে তোলা হয় দুই প্রভাবশালী নেতাকে। ষোলো জুলাই ঢাকা কলেজের সামনে দুই ব্যক্তিকে হত্যার ইন্ধনদাতা হিসেবে দায়ী করা হয় সালমান এফ রহমান ও আনিসুল হককে। আদালতের কাছে চাওয়া হয় 10 দিনের রিমান্ড। আদালত তা মঞ্জুরও করেন। আদেশের পরও বিক্ষোভ থামেনি সাধারণ জনতার। আওয়ামী লীগের দুই নেতার সর্বোচ্চ বিচার চেয়েছেন বিক্ষুব্ধ মানুষ। হচ্ছে খুনি, ওদের বিচার চাই, ন্যায্য বিচার চাই। ওরা 10 দিন রিমান্ড দিয়েছে, 10 দিনের রিমান্ডে কিচ্ছু হবে না। আর বাংলাদেশের সাথে যারা দুর্নীতি করবে তাদের ফাঁসি চাই। বাংলার মাটিতে তার কোনো জায়গা নাই, ঠাঁই নাই, সে ভারত যাক গিয়া। আইনজীবীরা বলছেন তাদের প্রত্যক্ষ মদদেই 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন দুইজন। এই মামলায় একজন কিশোরকে হত্যা করা হয়েছে। ওই কিশোরকে হত্যা করেছে তার পিতা বাদী হয়ে সুনির্দিষ্টভাবে এদের বিরুদ্ধে মামলা করেছে। সে বলেছে এদের নির্দেশে সহযোগিতায় যোগ সাথে আমার সন্তানকে হত্যা করা হয় এবং তারা 10 দিন রিমান্ড চেয়েছিল। প্রসিকিউশন 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। কোনো আসামিকে ঘিরে এমন ঘটনা আদালত পাড়ায় নজিরবিহীন। অভিযুক্তদের পক্ষে এদিন এজলাসে ছিল না কোনো আইনজীবী। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া অভিযোগ গ্রহণ করেছে তদন্ত সংস্থা। আর মিরপুর 10 নম্বরে আন্দোলনরত শিক্ষার্থী ফজলুল ইসলাম রাজন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে মামলা হয়েছে আজ। এদিকে সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলা হয়। তামজিদ সুমনের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার শিক্ষার্থী হত্যার অভিযোগে মামলা হলো। মিরপুর 10 নম্বরে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যায় ফয়জুল ইসলাম রাজন। 19 জুলাই শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালানো হয়, এতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।
এই ঘটনায় রাজনের ভাই রাজীব বুধবার বাদী হয়ে মামলা করলে কাফরুল থানাকে মামলা নিতে নির্দেশ দেয় সিএমএম কোর্ট। শেখ হাসিনা ছাড়াও 24 জনের মধ্যে মামলায় অন্যরা হলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদ এবং আওয়ামী লীগ যুবলীগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মোট 24 জনের বিরুদ্ধে এই মামলাটিকে নিয়মিত এফআইআর বা এজাহার হিসেবে গণ্য করে তদন্ত এবং গ্রেপ্তারপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানাকে নির্দেশ প্রদান করেছেন। এর আগে একই আদালতে সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়। ঢাকার সিএমএম কোর্টের ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরী এই মামলা গ্রহণ করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া অভিযোগ গ্রহণ করেছে তদন্ত সংস্থা। আবেদনটা করেছি ট্রাইব্যুনালের কোঅর্ডিনেটর তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ধানমন্ডিতে যাদের অফিস তার বরাবর করেছি। কমান্ড রেসপন্সিবিলিটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য যাদের ইনস্টিগেটিং বক্তব্যের কারণে পুলিশের অসাধু কিছু সদস্য, র্যাবের কিছু সদস্যরা রাস্তায় নির্মমভাবে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে। এটা গণহত্যা হয়েছে। এটা হলো একটা সিস্টেম ক্রাইম। এটা একটা পরিকল্পিতভাবে একটা জনগোষ্ঠীকে অথবা একটা গ্রুপকে সম্পূর্ণভাবে অথবা আংশিকভাবে ডিস্ট্রয় করার উদ্দেশ্যে তাদেরকে ফিজিক্যালি হার্ম করা হয়েছে, মেন্টালি হার্ম করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে নিহত সিয়ামের বাবা বুধবার সংস্থাটিতে এই আবেদন করেন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ছাত্রদের আন্দোলনে গণহত্যা হওয়ার বিচার কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে করা সম্ভব। আর সদ্য সাবেক প্রধানমন্ত্রী সহ সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের বিচারে কোনো ছাড় দেওয়া হবে না। ছাত্র জনতার গণ আন্দোলনে অংশ নেবার কারণে দেশ জুড়ে যে মামলা হয়েছিল তা 31শে আগস্ট ও রাজধানীতে হওয়া মামলা আগামীকালকের মধ্যেই প্রত্যাহার করা হবে বলেও সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে জানান তিনি। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। সচিবালয়ে রোববার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর পরপরই 3 দিনের মধ্যে ছাত্র জনতার গণ আন্দোলনে হওয়া হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা। কিন্তু সারা দেশে পুলিশের কার্যক্রম ঠিকঠাক না থাকায় তা সম্ভব হয়নি বলে বুধবার সংবাদ সম্মেলনে জানান তিনি। আশ্বাস দেন সব মামলা প্রত্যাহার হবে এ মাসের মধ্যেই। 31 আগস্টের মধ্যে সব মামলা প্রত্যাহার হবে। বৃহস্পতিবারের মধ্যে আশা করছি ঢাকা শহরের মামলাগুলো প্রত্যাহার করা হবে। সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। ছাত্র আন্দোলনের সময় গণহত্যা হয়েছে উল্লেখ করে তার সাথে সংশ্লিষ্টদের কোন আইনে বিচার হবে তাও পরিষ্কার করেন আইন উপদেষ্টা। যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। বিচারে সত্যিকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে। আমরা এখানে কোনো ছাড় দিব না। যদি এখানে আমাদের বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে, আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেব। আমরা তো প্রথম করব। আমি তো আপনাদের ধরেন এত কিছু উত্তর দিতে পারবো না এখনই। আমরা বিচারের উদ্যোগ নিব, তারপরে ওইটা হচ্ছে পরের প্রশ্ন, সেটা আমরা খতিয়ে দেখব। এছাড়া সাগর রুনি হত্যার বিচার, সমাজের বৈষম্য দূর, মানুষের ভোটাধিকার ফেরানো সহ জনগণের চাওয়া পূরণ করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে বলেও জানান আইন উপদেষ্টা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।
যে কোনো মূল্যে কারখানার উৎপাদন অব্যাহত রেখে অর্থনীতির চাকা গতিশীল রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ তার সরকারি বাসভবন যমুনায় বাংলাদেশ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BGME এর নেতাদের সাথে বৈঠকে তিনি একথা বলেন। ব্যবসায়ীরা দেশের বর্তমান ব্যবসা পরিবেশ সম্পর্কে ডক্টর ইউনূসকে অবহিত করেন। বিশেষ করে ডলার ও জ্বালানি সংকট নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ীরা। প্রধান উপদেষ্টা ব্যবসায়ীদের কথা মনোযোগ দিয়ে শুনে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও তার প্রেস সচিব এ সময় সেখানে উপস্থিত ছিলেন। শেখ হাসিনা পালায় না, কোথায় গেল এই দম্ভ? এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লেজ গুটিয়ে পালাতে হয়েছে স্বৈরাচার হাসিনাকে। ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল। রংপুরের পীরগঞ্জে ঐক্য ও সম্প্রীতির সমাবেশে এসব বলেন তিনি। KAKM মইনুল হককে সাথে নিয়ে রংপুর থেকে ইমরুল হাসানের রিপোর্ট। ছবি তুলেছেন রিপন মৃধা। 2 দিনের উত্তরাঞ্চলের সফরের শেষ দিনে স্বৈরাচার শেখ হাসিনা হটাও আন্দোলনের বীর শহীদ আবু সাঈদের বাড়ির পাশে ঐক্য ও সম্প্রীতি সমাবেশ বিএনপির। দলের নেতাকর্মী আর সমর্থক ছাড়াও পীরগঞ্জের হাজারো জনতা যোগ দেন এতে। কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। তিল ধারণের ঠাঁই ছিল না জাফরপাড়া মাদ্রাসা মাঠে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারের বিদায় হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন শেখ হাসিনা। ছাত্রদের আত্মত্যাগ সফল করতে এই ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, আমি পালাই না। লেজ গুটিয়ে আধা ঘন্টার মধ্যে হেলিকপ্টারে করে পালিয়ে গেছে, কিন্তু ভারতে পালিয়ে গিয়ে সে চুপ করে নাই। সে ভারত থেকে আবার ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। বাংলাদেশে সরকারের সম্প্রদায়ের উপর নির্যাতন হচ্ছে, এই দুয়ার তুলে আন্তর্জাতিক বিশ্বকে বিভ্রান্ত করবার জন্য, মানুষকে বিভ্রান্ত করবার জন্য নতুন চক্রান্ত শুরু হয়েছে। এই ভয়াবহ জালেম হত্যাকারী খুনি সরকার পালিয়েছে, পতন হয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে রয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার সহযোগীরা এখনো রয়ে গেছে মন্তব্য করে গণতন্ত্র ধ্বংস আর দুর্নীতির দায়ে তাদের আইনের আওতায় আনার দাবি জানান বিএনপির মহাসচিব। পালানোর চেষ্টা না করে ওবায়দুল কাদেরকে তার বাসায় আশ্রয় নেওয়ার আহ্বান জানান তিনি। বারবার বলতেন পালাবো না, আর ফখরুলের বাড়িতে গিয়ে উঠবো। কোথায় উঠেছে এখন কেউ জানে না। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি, আসেন আমার বাসায় আসেন। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান মির্জা ফখরুল। বলেন, জাতীয় নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। এই ঐক্যের মধ্য দিয়ে দেশকে পরিষ্কার করে নতুন নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই, সেই নিরপেক্ষ নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করবে। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও। স্বৈরাচার শেখ হাসিনার বিদায়ী আপাতত স্বস্তি বিএনপিতে। জাতীয় নির্বাচনের দাবি জানানো হলেও অন্তর্বর্তী সরকারকে খুব বেশি চাপ দিচ্ছে না দলটি। ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত সরকারকে সময় দিতে চায় তারা। এর আগে পীরগঞ্জে পৌঁছে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বিএনপির মহাসচিব। পরে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি। বিএনপির তরফ থেকে তুলে দেন আর্থিক সহায়তা। ইমরুল হাসান, NTV নিউজ, পীরগঞ্জ, রংপুর। ফ্যাসিবাদী সরকারের সুবিধাভোগী কর্মচারী কর্মকর্তারা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য চ্যালেঞ্জ। তাই দ্রুত তাদের অপসারণ করে বিচারের আওতায় আনার পরামর্শ দিয়েছে সুশীল সমাজের প্রতিনিধিরা। সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD আয়োজিত আলোচনা সভায় তারা দাবি করেন, কেন্দ্রীয় ব্যাংক পুনর্গঠন করে দ্রুতই আর্থিক খাতকে শক্তিশালী করার। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD আয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক আলোচনা সভায় অংশ নেয় শিক্ষক, শিক্ষার্থী, সমাজকর্মী, অর্থনীতিবিদ, গবেষক সহ নানা পেশার মানুষ। তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদী সরকারের লুটপাটে ভয়াবহ আর্থিক সংকটে দেশের ব্যাংকিং এবং ব্যবসা খাত। পরামর্শ দেন
উচ্চ মূল্যস্ফীতি রোধ এবং আমদানি রফতানি ঠিক রাখতে কেন্দ্রীয় ব্যাংকে দ্রুতই পুনর্গঠন করে সংস্কার করতে হবে অর্থনীতির। যে ধরনের উচ্চ মূল্যস্ফীতি আমাদের যে ধরনের ব্যাংকিং সেক্টরকে একটা বড় ধরনের একটা বিশৃঙ্খলার মধ্য দিয়ে নিয়ে যে আমাদের যে বিনিয়োগ, আমাদের যে সরবরাহ, এটা বিচ্যুতি ঘটেছে অনেক বড়। আমাদের ব্যাংকিং সেক্টর, আমরা ভালো একজন সৎ এবং নির্ভীক একজন অর্থনীতিবিদকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, ডক্টর হাসান মনসুর। আমরা আশা করব যে এইভাবে কিছুটা হলেও এই ইন্টারিম যে চ্যালেঞ্জগুলো আছে এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ফ্যাসিবাদী সরকারের সকল মানবতা বিরোধী ও ফৌজদারি অপরাধ এবং আর্থিক দুর্নীতির দ্রুত বিচারের দাবি জানান আলোচকরা। আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের সরিয়ে বঞ্চিত ব্যক্তিদের দায়িত্বে বসানোর পরামর্শ আসে আলোচনা থেকে। আমাদের বোধহয় জানার অধিকার আছে, তারা ওই যে হেফাজতে আছে তাদের নাম এবং তারা যাতে পালিয়ে যেতে না পারে সেটা নিশ্চিত করা। কতগুলো আইন আছে এগুলো সংস্কার করতে হবে এবং কিছু ব্যক্তিদের অনেক পদে নিয়োগ দিতে হবে। আগের সরকারের অপকর্মের জন্য আইন শৃঙ্খলা বাহিনী দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল অভিযোগ করে বক্তারা আইন শৃঙ্খলা বাহিনী পুনর্গঠন করে দ্রুতই জননিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিরুদ্ধে কোনো বক্তব্য দিলে তা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে ভারত, সৌদি আরব, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে আলাদা সৌজন্য সাক্ষাৎ শেষে দেশগুলোর রাষ্ট্রদূতরা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। এ সময় নতুন সরকারকে সহযোগিতা সহ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহের কথা জানান ভারত, সৌদি আরব ও যুক্তরাজ্যের কূটনীতিকরা। দুদেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সবসময় গুরুত্ব দেয় নয়াদিল্লি। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। The interim government has the UK's support as it works to restore peace and order, ensure accountability and chart a peaceful pathway to an inclusive, prosperous and democratic future for the people of Bangladesh. বাংলাদেশের সার্বভৌমত্বে কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না চীন, এই কথা জানিয়ে দেশের রাষ্ট্রদূত বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করবে বেইজিং। আর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেও গণমাধ্যমে কথা বলেনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, পট পরিবর্তন এবং সার্বভৌমত্বের প্রশ্নে হস্তক্ষেপ করবে না চীন। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করব। পরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতীয় হাইকমিশনারের কাছে তিস্তার পানি বন্টন, সীমান্তে হত্যা এবং সাবেক প্রধানমন্ত্রীর ভারত থেকে বিবৃতি দেওয়া সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। তিস্তা এমনকি এক দেশের জন্য যা প্রাণী প্রয়োজন সেটুকুও নাই, কিন্তু আছে তো। দেখা যায় যে এই দুই পারেই ক্যানেল যাচ্ছে এবং ইরিগেশন হচ্ছে, আর মাঝখানে বাংলাদেশ শুকনা। এটা আপনি উপর থেকে ছবি নিলেও দেখতে পাবেন, এখন তো ছবি নেওয়া কোনো কঠিন কাজ না। আমি তাকে এই কথাটা বলেছি যে পানি কম আছে, খুবই কম আছে, ধরলাম আছে তো। 100 কিউসেক পানিও যদি থাকে তাহলে 30 কিউসেক কি আপনারা আমাদেরকে দিতে পারেন? আমি এই শব্দটা ব্যবহার করেছি। সীমান্ত নিয়ে আমি শুধু এটুকু বলেছি যে একটা দুই দেশের একটা যেটার গুরুত্ব দিয়েছে আপনারা হয়তো দেখেছেন, সেটা হলো যে এটা পিপল সেন্ট্রিক হবে। এই সরকার আর সরকারের মধ্যে শুধু সম্পর্ক, মানুষের কোনো ভূমিকা থাকবে না সেখানে। মানুষ সন্তুষ্ট হলো অসন্তুষ্ট হলো, আমি তাকে এটাও বলেছি যে আছে কিছু সমস্যা, সেটা আমাদের আসলে দূর করতে হবে। মানুষ যেন ভালো বোধ করে, মানুষ যেন মনে করে যে তারা বন্ধু। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় চাইলে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান এই উপদেষ্টা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র জনতা রাজপথে থাকবে বলেও জানান তারা। বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি থেকে তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। শেখ হাসিনার বিচারসহ 4 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো বুধবার পালিত হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইক কর্মসূচি। এ সময় রাজধানীর শাহবাগ মোড় মুখরিত হয়ে ওঠে ছাত্র জনতার স্লোগানে। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও ভারতে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। দাবি জানান সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগের করা হামলার বিচার এবং যারা বৈষম্যের শিকার হয়েছেন তাদের দ্রুততম সময়ে সমতা নিশ্চিতের। মানুষের সম্মিলিত একটি আন্দোলন ছিল, সে জায়গা থেকে সামনে যদি বিন্দু পরিমাণ কোনো বাধার আশঙ্কা আমরা দেখি, তাহলে ওই 5ই আগস্টের মতো জনতার স্রোতে তাদেরকে পিছিয়ে দিতে হবে। সমাবেশ শেষে শাহবাগ থেকে ধানমন্ডি রাপা প্লাজা পর্যন্ত পদযাত্রায় অংশ নেয় শিক্ষার্থীরা। সেখানে প্রায় ঘণ্টাখানেক তারা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা সহ সমন্বয়ক পরিচয়ে কেউ যদি বাড়তি সুবিধা নেয় তবে তাকে প্রতিহত করার আহ্বান জানায় সংগঠনটি। যে বিশেষ সুযোগ সুবিধা দাবি করবে তাকে গণধুলাই দিবে। সেখানে আন্দোলনে শহীদদের স্মরণে নীরবতা পালন করে শিক্ষার্থীরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নয়, সব অত্যাচার নির্যাতনের জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। বলেন, সকল হত্যার বিচার দেশের মাটিতেই হবে। বিকেলে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন বক্তারা। স্বৈরাচারের পতন এমন নির্মমে হয় জানিয়ে বিএনপি নেতারা বলেন, সব ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এ সময় রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তার আহ্বান জানান বক্তারা। অন্যদিকে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় না নিয়ে আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা। ন্যায্য দাবি আদায়ে রাজপথে নেমেছিলেন শিক্ষার্থীরা। চাননি ক্ষমতার মসনদ, কোটায় নয় সরকারি চাকুরিতে নিয়োগ হোক মেধায়, চাওয়া এতটুকুই। সহ্য হয়নি শাসক গোষ্ঠীর, ঝাঁপিয়ে পড়েছিলেন নিরস্ত্র কোমলমতিদের উপর। নরসিংদীর 9ম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ তাদেরই একজন। 15 বছরের ছোট্ট এই শিশুটির বুক ঝাঁঝরা করে দেয় ঘাতকের বুলেট। ঝড় থেমে গেছে, নতুন করে শুরু হয়েছে সবকিছু। থামেনি শুধু তাহমিদের মায়ের চোখের জল। নরসিংদীর বিশ্বজিৎ সাহাকে সাথে নিয়ে জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। আমার ছেলে এগুলো স্মৃতি, ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো সবার সময়। তাহমিদ ভুইয়া তামিম পড়াশোনার পাশাপাশি খেলাধুলা প্রেমী ছেলেটির স্বপ্ন ছিল একদিন বড় ক্রিকেটার হবার। সন্তানের স্বপ্ন পূরণে কোনো কিছুতে কমতি রাখতেন না বাবা মা। ছেলের ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে ব্যাট প্যাড থেকে শুরু করে কিনে দিয়েছিলেন সব কিছুই। এখন এসব কেবলই স্মৃতি। ক্ষমতার মোহে অন্ধ শাসকের বুলেট কেড়ে নিয়েছে নিষ্পাপ শিশুটির জীবন। আমার ছেলের কত স্বপ্ন ছিল, বিজ্ঞানী হইব, খেলোয়াড় হইব, সব স্বপ্ন ভেঙে গেছে। 18 জুলাই সারা দেশের মতো উত্তাল নরসিংদীও। শিক্ষার্থীদের নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদে শহরের জেলখানা মোড় এলাকায় রাজপথে নেমে আসে হাজারো শিক্ষার্থী। বাবা মার চোখ ফাঁকি দিয়ে মিছিলে অংশ নেয় 9ম শ্রেণী পড়ুয়া তাহমিদ। গলায় স্লোগান তোলে, ভাই হত্যার বিচার চাই। মুহূর্তেই নিরস্ত্র শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায় রাষ্ট্রের পুলিশ বাহিনী। মাটিতে লুটিয়ে পড়ে তাহমিদের নিথর দেহ।
ভাইকে হারিয়ে পাগল প্রায় তাহমিদের বোন। এমন মৃত্যু যেন কিছুতেই মানতে পারছেন না তারা। সবসময় স্কুল থেকে আসা যাওয়া করতাম একসাথে, রাত্রে 2টা-3টা পর্যন্ত গল্প করতাম, দুষ্টুমি, তারপর হচ্ছে যে রাত্রে গল্প করতাম, সব শেয়ার করতাম একজন আরেকজনের কাছে। সবসময় মনে হয় মানে যে সময় একা থাকি না, মানে ওই সময় অনেক বেশি মনে হয়। রাষ্ট্রের কাছে আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। তাহমিদের রক্তের উপর দিয়ে শাসক গোষ্ঠী চেয়েছিল ক্ষমতার মসনদ ধরে রাখতে, শেষ রক্ষা হয়নি তাদের। তবে তাহমিদদের এই আত্মত্যাগ যেন বৃথা না যায়, এটুকুই প্রত্যাশা প্রিয়জন হারানো পরিবারগুলোর। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন চলাকালে বাড়ি ও বাড়ির ছাদে গুলিবিদ্ধ হয়ে নিহত শিশুদের প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ ও বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিটের শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ এই দিন ঠিক করেন। রিটে গুলির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে। এ বিষয়ে দুটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে 31শে জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার জনস্বার্থে এই রিট করেন। রিটের স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। শুনানিতে তৈমুর আলম খন্দকার বিচারককে বলেন, একটি স্বাধীন দেশের বাড়ির ছাদে বারান্দায় বাবার কোলে শিশু এভাবে গুলিতে মরতে পারে না, এর বিচার হতেই হবে। বাড়িতে থাকা অবস্থায়, বাড়ি পেরিফেরিতে থাকা অবস্থায় এই শিশু সন্তানরা গুলিবিদ্ধ হলো কিভাবে, এইটার একটা 3 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করতে হবে অ্যাট সার্ভ উইদাউট ডিলে। আর পেন্ডিং হিয়ারিং অফ দ্য রুল প্রাথমিক অবস্থা তাদেরকে 50 লক্ষ টাকা প্রত্যেক শিশুকে পিতামাতাকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ ইমিডিয়েট ইন্টারিম অর্ডার। আয়নাঘরে বন্দীদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে তারা এই দাবি জানান। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সপ্তাহখানেক পরও প্রিয়জনের হদিস না পাওয়ায় জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বজনরা এই মানববন্ধন করেন। মানববন্ধনে অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আওয়ামী লীগ সরকারের সময় এসব গুমের সাথে যারা জড়িত ছিলেন তাদের শাস্তি দিয়ে আর কখনো যেন আয়নাঘরের মতো বন্দিশালা তৈরি না হয় সে ব্যবস্থা নিতে সরকারের কাছে আহ্বান জানান স্বজনরা। মায়ের ডাকের এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সব ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পাশাপাশি ছাত্রলীগ এবং যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে সমগ্র দেশবাসী আন্দোলন করছে, প্রতিবাদ করছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য রাজনৈতিক দলকে নিষিদ্ধ, সেটা নির্বাহী আদেশ কিংবা আপনার নির্বাচন কমিশন অনেক নিয়ম নীতির মধ্যে দিয়ে হবে, কিন্তু ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিতে পারে, আমরা তার কাছে সেটি দাবি জানিয়েছি। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে ফরিদপুরে মতবিনিময় সভা করেছে জাতীয়তাবাদী তাঁতি দল। বুধবার বিকেলে সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের চুঙ্গির মোড় বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। এ সময় বক্তারা বলেন, দেশের সাম্প্রতিক ঘটনাবলীর সুযোগ নিয়ে একটি মহল নতুন করে বিশৃঙ্খলা তৈরির পায়তারা চালাচ্ছে। দেশবাসী ঐক্যবদ্ধভাবে তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান বক্তারা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবাধিকার লঙ্ঘনের অপরাধে বিচারের দাবিও জানান তারা। সমাবেশ শেষে যুবদলের উদ্যোগে একটি মিছিল বাজার এলাকা পরিদর্শন করে।
নারায়ণগঞ্জে অবস্থান কর্মসূচি থেকে যে কোনো অরাজকতার পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান কর্মসূচি থেকে এই আশ্বাস দেওয়া হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাশিকুল ইসলাম রাজীব সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই প্রতিবাদ কর্মসূচি থেকে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপি নেতারা। পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে গুলশানে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাকিস্তানি শিক্ষার্থীরা জাতীয় পতাকা উত্তোলনে যোগ দেন। হাইকমিশনার আহমেদ মারুফ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। চাঁদাবাজি বন্ধ, উৎপাদন বাড়ানো সহ কিছু কার্যক্রম যথাযথভাবে নিতে পারলে ৫ থেকে ৬ মাসের মধ্যে মূল্যস্ফীতি কমে আসবে বলে আশাবাদ জানিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। দুপুরে সচিবালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠক শেষে এমন আশাবাদ জানান তিনি। রিজার্ভ বাড়াতে উন্নয়ন সহযোগীদের সাথে আলোচনার পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান গভর্নর। এছাড়া আলোচনা করে ব্যাংকিং খাতে সংস্কার করা হবে বলে জানান তিনি। আর দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, সমন্বয়হীনতার কারণে অর্থের অপচয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই সমন্বয়হীনতার জন্য অর্থের অপচয় আমরা রোধ করতে হবে, আর অর্থের সুষ্ঠু ব্যবহার, সেটা দেশীয় সম্পদ হোক, বিদেশ থেকে ধার করা হোক। মোট কথা তাদেরকে বলা হয়েছে নির্ভয়ে কোনো যদি সীমাবদ্ধতা থাকে আমাদের বলবেন, আমরা সলভ করব। আগের মতো কোনো রকম যেন ভয় ভীতির ব্যাপারে বা কোনো রকম কোয়ার্সিভ মেজারের তারা না করে। বাস্তবতাকে স্বীকার করে এই সবগুলো যখন আস্তে আস্তে ইজ আপ করবে, অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ কনস্ট্রেন্টটা ইজ আপ করবে, বাজারে যদি চাঁদাবাজিটাকে কমিয়ে দেওয়া সম্ভব হয়, আমরা যদি সাপ্লাই বা প্রোডাকশন এগ্রিকালচার ইনপুটগুলোকে দিয়ে প্রোডাকশনগুলোকে বাড়াতে পারি, তাহলে ধীরে ধীরে আমার মনে হয় ৫-৬ মাসের মধ্যেই আমরা মূল্যস্ফীতিকে একটা অ্যাকসেপ্টেবল লেভেলে নিয়ে আসতে পারবো। সব কিছুই আসতে পারে, মার্জার আসতে পারে, লিকুইডেশন আসতে পারে, রিক্যাপিটালাইজেশন আসতে পারে, ওনারশিপ চেঞ্জ আসতে পারে। দিস আর অপশনস। কোনটা কোথায় কোন ব্যাংকের ক্ষেত্রে কিভাবে হবে সেটা ক্ষেত্র বুঝে করতে হবে। খেলার খবর। ক্রীড়া ফেডারেশনগুলোতে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। রাজনৈতিক প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গন গড়ার অঙ্গীকার করেছেন তারা। এদিকে শুটিং ফেডারেশনের বর্তমান পর্ষদকে দ্রুততম সময়ে পদত্যাগের দাবি তুলেছে স্বর্ণজয়ী শুটাররা। কুশলী আসিরের রিপোর্ট। রাজধানীর পল্টনের জাতীয় ক্রীড়া পরিষদের সামনে মানববন্ধন করেছেন ক্রীড়াবিদরা। বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে দীর্ঘদিন ধরে বঞ্চিত খেলোয়াড়, কোচ ও সংগঠকরা উপস্থিত হন এদিন। অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সভাপতি আব্দুস সালাম, সাবেক ফুটবলার সাইদ খান কানন, আমিনুল হক এ সময় উপস্থিত ছিলেন। দ্রুততম সময়ে ক্রীড়াঙ্গন ঢেলে সাজানোর তাগিদ দিয়েছেন তারা। না করতেন স্পষ্ট রাজনৈতিক জায়গা না, আপনারা যেই হন না কেন, আপনাদের দুর্নীতি প্রমাণিত হলে আপনাদেরকে সকলকেই বিচারের আওতায় আনা হবে। ক্রীড়া উপদেষ্টার কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা এই ফুটবল ফেডারেশনের ওদেরকে অব্যাহতি দেন এবং নতুন অ্যাডহক কমিটি বানান। এদিকে দুর্নীতির অভিযোগ এনে শুটিং ফেডারেশনের কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের দাবি তুলেছেন স্বর্ণজয়ী শুটাররা। ফেডারেশনের যে মহাসচিব ছিলেন অপু সাহেব, সে তার ইচ্ছা মতো তার ওই প্রতিষ্ঠান থেকে তার ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে দিয়েছে পুরো। কেন? এটা ফেডারেশন কি ব্যবসা করার জায়গা? এটা ক্ষমতার অপব্যবহার।
কেন করবে এই ক্ষমতার অপব্যবহার করলো? তাহলে আমাদের শুটাররা এত কষ্ট করে শুটিং করছে কি জন্য? শুটিং ফেডারেশনের আয়ের উৎস বাড়ানোর জন্য কনভেনশন সেন্টারটাকে আপডেট করলেন। রিনোভেশন করার পরে ওই আয়ের থেকে একটা অংশ প্রত্যেকটা ক্লাবে যাওয়ার কথা ছিল। কনভেনশন সেন্টারটাকে বর্তমান মহাসচিব তার নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান করে ফেলেছে এবং ওখানকার আয়ের টাকা কি হচ্ছে, কোথায় যাচ্ছে? যোগ্য ব্যক্তিদের দিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন শুটাররা। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।